নমস্কার, ডিজিটাল এই জনতার দরবারে আপনাদের স্বাগত জানাই। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। সোম থেকে শুক্র রোজ সন্ধ্যে 6টা থেকে 6:30 নিউজ 18 বাংলার ফেসবুক এবং ইউটিউবে লাইভে আমি আসি, আপনারাও থাকেন আমার সঙ্গে। আজকে এই মুহূর্তে যে আলোচনা করব তা হলো শাহী সফর। অমিত শাহ আবার এলেন, বৈঠক করলেন, ইলেকশন কমিটি গড়ে দিলেন। সেই ইলেকশন কমিটিতে অবশ্যই নেই 4 জন মন্ত্রী, আমরা দেখলাম বহু সাংসদও নেই সেই ইলেকশন কমিটিতে। কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বেসরকারি সংস্থার উপরেই ভরসা বিজেপির এ রাজ্যে, বিশেষ করে এ রাজ্যে লোকসভা ভোটের আগে। এই মুহূর্তে আমার কাছে খবর হচ্ছে রাজ্যের বাইরের সংস্থাকে দিয়ে প্রশিক্ষণ সোশ্যাল মিডিয়া সদস্যদের, এবং এই প্রশিক্ষণ সংস্থা তারা শুধু প্রশিক্ষণই দেবে না, তারা বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে মন পাওয়া যায়, লোকসভা ভোটে বিজেপি কিভাবে মন পেতে পারে, কি চাইছেন সাধারণ মানুষ, কোথায় কোন সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় কোন সমস্যাকে গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ, এই সমস্ত বুঝে নিতে চাইছে। অর্থাৎ তৃণমূল যেভাবে আইপ্যাকের ওপরে ভরসা করেছিল, এখনো আইপ্যাকের সঙ্গে সম্পর্ক রয়েছে তৃণমূলের, সেরকম ভাবেই আইপ্যাকের মতোই একটি সংস্থার উপরে ভরসা করতে চলেছে আগামী দিনে লোকসভা নির্বাচনের আগে বিজেপি। অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরিতে আজকে কথা ঘোষণা করলেন, এবং এখনো পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে যে বৈঠক, সেই বৈঠকে তিনি জানালেন যে 42 লোকসভায় প্রায় 1300 মন্ডল, সর্বত্র সামাজিক মাধ্যমে আরো সক্রিয় হতে হবে। আর আজকে সকালে গুরুদুয়ারা, তারপরে কালীঘাটের মন্দির, এই সব জায়গায় পুজো দিয়ে তারপরে তিনি কয়েকজনকে নিয়ে বৈঠক করলেন। সেই বৈঠকে তার গড়ে দেওয়া একেবারে ইলেকশন কমিটি তৈরি করলেন, কোর কমিটি নয় কিন্তু একেবারে ইলেকশন কমিটি। তাহলে কি আগামী দিনে লোকসভা নির্বাচনে, যেটা তৃণমূল বলছে 4-5টা আসন পাবে কিনা সন্দেহ আছে, না, একেবারে 2019-এর মতোই 18টা আসন শুধু নয়, যে টার্গেট অমিত শাহ বেঁধে দিয়েছেন গত কয়েক মাস আগে এসে উত্তরবঙ্গে এ রাজ্যের বিজেপি নেতাদের জন্য 35টা আসন, সেই 35টা আসন পাবেন বিজেপি নেতৃত্ব। এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থপ্রতিম রায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুকান্ত ঘোষ। একবার দেখাবো, আবার বলছি, পার্থ তুমি শুনতে পেয়েছো কিনা জানি না, আইপ্যাকের সঙ্গে যেমন তৃণমূলের গাঁটছড়া হয়েছিল, তেমনি একটি ভোট কুশলী সংস্থার সঙ্গে এবং সোশ্যাল মিডিয়া সংস্থা, তাদের সঙ্গে বিজেপি এবার গাঁটছড়া বাঁধছে এ রাজ্যের জন্য। এবং এ রাজ্যে সোশ্যাল মিডিয়ার যারা কাজ করেন বিজেপি কর্মীরা, তাদেরকে প্রশিক্ষণ শুধু নয়, একেবারে 1300টা মন্ডলে কে কি চাইছে না চাইছে সব নিয়ে কথা হবে। আর এজন্যই বোধহয় অমিত শাহ বলেছেন 35টা আসন। আর অগ্নিমিত্রা পল, আজকে অগ্নিমিত্রা পল বিধায়ক, তিনিও বললেন 35টা আসনের টার্গেট নিয়েই লড়বে বিজেপি। আগে দেখাবো বাইট। আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। আমরা পাখির চোখ করে এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। পার্থপ্রতিম, কোথাও একটা চ্যালেঞ্জ সামনে, কঠিন চ্যালেঞ্জ লোকসভা নির্বাচনের আগে। দেখুন, এরকম বহু ঘটনা আমরা এর আগেও দেখেছি। আপকি বার 200 পার আমরা বিজেপির মুখে শুনেছি, 70-এ তারা ঠেকেছে। অয়নদা শুনতে পাচ্ছেন আমার কথা? একদম একদম একদম। হ্যালো, আপকি বার 200 পার এর আগে আমরা অমিত শাহর মুখে শুনেছি, এর আগে এ ধরনের বহু বিষয় আমরা শুনেছি, কিন্তু সবটাই যে ঢক্কানিনাদ প্রচারের একটা বাজনা, এটা মানুষ বুঝে গিয়েছে। 2019-এ তো আর ঢক্কানিনাদ ছিল না। 2019-এর পরে তো 21 এসেছে অয়নদা।
21-এ তারা সরকার গঠন করবে বলে তারা গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিল 200 বেশি সিট পাবে বলেছে, 70-এ 77-এ ঠেকেছে, এখন ঠেকতে ঠেকতে সেটা 70-এ এসে পৌঁছেছে। এবং আগামী দিনে বিজেপি পশ্চিম বাংলায় খুব কম বেশি হলে 1-2টি আসন পেতে পারে, তাও পাবে কিনা সন্দেহ আছে। আমরা একটা দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। ওকে, শতরূপা, এই যে কৌশল, এই যে নতুন কৌশল, যেটা কোনোদিন আজ পর্যন্ত বিজেপিকে আমরা এই কৌশল নিতে দেখিনি এ রাজ্যে, এই কৌশলেই কি 35 হতে চলেছে আগামী দিনে? আর বারবার একটা কথাই তৃণমূল বলে চলেছে, 18টার স্বপ্ন কি, 9টাও এগোতে পারবে না তোমরা। অয়ন, এই রাজ্যের কথা তুমি বলছো, তুমি নাকি 20 বছর ধরে সাংবাদিকতা করেছো, তুমি এটা জানো না তাহলে যে বিজেপি সবসময় বরাবর সোশ্যাল মিডিয়ার উপর অনেক দিন ধরে ডিপেন্ড করে আছে। এবং শুধু সোশ্যাল মিডিয়া নয়, এর আগের বারও বিধানসভার সময়, তার আগের বারও লোকসভার সময় আমরা অসংখ্যবার সার্ভে করেছি, এবং সার্ভে একটা নয়, এইবার তো বোধহয় 5খানা সার্ভে হচ্ছে, তোমার কাছে নিশ্চয়ই কোনো খবর নেই। আর তুমি যে প্রথম লাইনটাই শুরু করলে যে বিজেপি নাকি তৃণমূলের মতন আইপ্যাক এর সিস্টেমটা কপি করছে, সেটা তো আমি তীব্র প্রতিবাদ করছি। তার কারণ বিজেপি ইজ দ্য ফার্স্ট পার্টি যারা সবসময় একটা সায়েন্টিফিক ওয়েতে এগোয়, এবং আমাদের টিমস আছে আলাদা আলাদা করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন থেকে উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই উনি ট্রেনিং অ্যান্ড রিসার্চের উপর অনেকটা নির্ভরশীল। এবং আমরা কখনো নিজেদের মনে করি না তৃণমূলের মতন যে আমরা সব জানতা এবং সবার মনের কথা বুঝতে পারি। তো ডেফিনেটলি আমরা এখানে প্রথমবার না, এর আগেও যেরকম করেছি আবারও করছি। তাহলে তো ঠিকই আছে। আমাকে তুমি আক্রমণ করলে সব ঠিক আছে, তাহলে তো তৃণমূল ঠিকই কথা বলছে। তাহলে তো তৃণমূল ঠিকই বলছে 2016 সাল থেকে যদি তোমরা সেই রকম ভাবে ইনফরমেশন টেকনোলজি সোশ্যাল মিডিয়া এ রাজ্যে বলছে, আমি খুব ভালো করে জানি সোশ্যাল মিডিয়া দীনদয়াল উপাধ্যায় মার্গে একটা বিরাট ফ্লোর আছে, সেখানে শুধু সোশ্যাল মিডিয়ার প্রফেশনালরা কাজ করেন, একেবারে মাইনে দেওয়া স্যালারি, প্রচুর স্যালারি তাদের। কিন্তু আমি বলছি এ রাজ্যের ক্ষেত্রে যদি তাই হয়ে থাকে তোমার দাবি অনুযায়ী, তাহলে তো ঢক্কান্নার ছাড়া কিছু নয়। পার্থ যেটা বললেন, আমি বলবো না তুমি বলবে শোটাতে? আমার প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার আছে, আমার উট কাটারও সম্পূর্ণ অধিকার আছে, অবশ্যই। কিন্তু উত্তরটা দেবার সময় দিতে হবে তো না। এই যে কি একটা ওয়ার্ড ইউজ করলে, এই ধরনের কথা আমি জেনারেলি ব্যবহার করি না। আমরা মানুষের কাছে ভোট চাইতে চাই, এবং মানুষ সেটা ভোট দেবে কি দেবে না সেটা মানুষের ওপর। আমরা বরাবর নিজেদের একটা অপশন হিসেবে মানুষের কাছে রাখতে চাই। পার্থপ্রতিম যে কথাগুলো বললেন সেটা তুমি নয় শোনোনি, নয়তো শুনে মানে শুনতে চাইছো না। এটা এতদিন ধরে তৃণমূলরা বলে আসছিল যে একটাও সিট পাবে না, 0 পাবে, 42 on 42 ওরা নিয়ে যাবে। তো এখন যাই হোক, পার্থপ্রতিমের অত্যন্ত দয়ার শরীর, আমি দেখলাম সিট দিয়েছে, সেটা আবার তুমি বাড়িয়ে 9 বলছো। কি হবে সেসব কি, সেটা তো মানুষের রায়, মানুষ বলবে। তো একটা জিনিস আমি একটু বলে দিই, 2019-এ লোকসভার সময় তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখন উনি ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন আমাদের, তখন উনি বলেছিলেন যে বোধহয় আমার যতদূর মনে আছে 22টা না 24টা উনি সেট করে দিয়ে গেছিলেন টার্গেট। আমরা 18টা 19টা পেয়েছি। এইবার উনি সেট করে দিয়ে গেছেন 35। দেখা যাক মানুষ আমাদের কত দেয়। আর একটা জিনিস আমি বলবো, তোমাকেও বলবো, তৃণমূলের মুখপাত্রকেও বলবো, যে বিধানসভা আর লোকসভা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। and this is the electorate of West Bengal, যারা যথেষ্ট ভালো জানে কিভাবে কখন ভোট দিতে হয়, তারা নিজেরা যথেষ্ট দায়িত্ব নিয়ে ভোট দেয়। তাই জন্য আমরা সমস্ত সময় মানুষের রায়কে শিরোধার্য করি। এবং বিধানসভায় আমরা 3 থেকে 77 উঠেছি, তারপরে কিছু নর্দমায় ফেরত গেছে, সেটা আমাদের দায় নয়। আমরা তাদের সসম্মানে সমুদ্রের সমুদ্র পার আমরা করার চেষ্টা করি। তারা যদি না করতে চায়, দ্যাট ইজ দেয়ার লুক আউট। নিশ্চয়ই বিধানসভার পর আবার যখন আমরা লোকসভায় ঢুকছি, সারা দেশে প্রচুর চেঞ্জ হয়েছে, সারা পশ্চিমবঙ্গে প্রচুর চেঞ্জ হয়েছে। মানুষ আবারও অল্টারনেটিভ করছে। লোকসভার মধ্যে নরেন্দ্র মোদীর ঊর্ধ্বে কেউ নেই, নরেন্দ্র মোদীর একদম তাই। আমি যদি আমার অভিজ্ঞতা, সামান্য অভিজ্ঞতা,
খুব সামান্য অভিজ্ঞতা, সমুদ্র থেকে এক চামচ জল যদি ওঠানো যায়, সেই সামান্য অভিজ্ঞতা নিয়ে আমি এই প্রোগ্রাম করছি। সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ পার্থ, সংগঠন দিয়ে কি হবে, 2019 সালে বলো 2024 সালে বলো, বিকল্প কোথায়? সেখানে নরেন্দ্র মোদী মুখ ছাড়া, কারণ মানুষ জানেন, আমি আবার বেশি কথা বলছি, হয়তো তুমিও বলবে, সেটা হচ্ছে যে মানুষ খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, সীতারাম ইয়েচুরি প্রধানমন্ত্রী হবেন, কেউ প্রধানমন্ত্রী হবেন না। তাহলে প্রধানমন্ত্রী হবেন কে? বিজেপির নরেন্দ্র মোদী, আর কোনো বিকল্প নেই। তাহলে সংগঠন নয়, আসলে নরেন্দ্র মোদী মুখ, এটাই সব থেকে বড়। দিলীপ ঘোষের বাইট শোনাবো আগে, এবং তারপরে কুণাল ঘোষ, এই দুটো বাইট শুনিয়ে তারপরে পার্থপ্রতিম রায়ের কাছে যাব। পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিয়েছে বোঝা যাচ্ছে। সবসময় টার্গেট বেশি দেন অমিত শাহ, গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিল, সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। তো দূরের কথা, 3 থেকে 5 আগে পেয়ে দেখাক বাংলার বুকে। নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তারা ডেলি প্যাসেঞ্জারি করেও জিততে পারেন না। তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয়, তাদের মুখ যতবার দেখবে, তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, অপমান, তত বেশি নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল, এটা দৃঢ়ভাবে মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করে। ফলে যত বেশি আসবে তত ভোটে হারবে, যতবার আসবে তত আসনে হারবে। আমি পার্থপ্রতিমের কাছে যাব যে শতরূপার যে বাইকটা, শতরূপার যে বক্তব্য শুনলাম, দিলীপদার একই রকম, যে টার্গেট উনি বেশি রাখেন। অবশ্যই টার্গেট বেশি রাখলে তবেই তো একটা ঠিকঠাক অ্যামাউন্ট পাওয়া যায়, ভোটের সিট পাওয়া যায়। সেইখানেই তো বলছি কোন সংগঠনের সেরকম দরকার নেই। নরেন্দ্র মোদী মুখ, নরেন্দ্র মোদীর জন্যই বিজেপি জিতবে, এ তো বলাই বাহুল্য। দেখুন, ভারতবর্ষের যা গণতান্ত্রিক পরিকাঠামো বা লোকসভা নির্বাচন এ যেভাবে সরকার তৈরি হয়, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মুখ করে বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে কোনো আসন নেই। সংখ্যাগরিষ্ঠ দল বা যারা সংখ্যাগরিষ্ঠতা পায়, তারা তাদের দলীয় নেতা নির্বাচন করে পরবর্তীতে সকলে মিলে প্রধানমন্ত্রী ঠিক করেন। সুতরাং নরেন্দ্র মোদী প্রধান, সেটা তো ওরকম ঘোট হলে পরে, জোটের মতো ঘোটের মতো জোট হলে পরে। দেখুন, আমি বিজেপির উদাহরণ দিয়ে বলি, একসময় লালকৃষ্ণ আদবানি, অটল বিহারীজি, দুজন সাংসদ ছিলেন, তারা আজকে সরকারে ক্ষমতায় এসেছে। রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধীরা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। আজকে যারা ভাবছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রুট মেজরিটি নিয়ে বিজেপি ক্ষমতায় আছে, তারা পরাজিত হবে না, যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতবর্ষের মানুষ উপলব্ধি করছে যে সরকারটা চলছে, সে সরকারটা সংবিধানকে পাল্টে দিতে চাইছে, মানুষ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বদলে দিতে চাইছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে এক কাট্টা লড়ে সমস্ত বিরোধীরা একজোট হয়ে এই বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করবে 2024-এ। আমাদের সেটা দৃঢ় বিশ্বাস রয়েছে। এবং যদি আমরা ভোটের পার্সেন্টেজে দেখি 2019-এর পরিসংখ্যানে, বিরোধীদের ভোট সংখ্যা বেশি, এটা বুঝতে হবে। এবং সেই জায়গাটাই ইন্ডিয়া জোট, তারা একত্রিত হয়ে সিট শেয়ারিং করে বিজেপিকে পরাস্ত করবে এবং বিজেপির এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক কাট্টা হয়ে লড়াই করবে। ওকে, আমি সুকান্তর কাছে যাবো। সুকান্ত, তাহলে আমিও মূর্খের স্বর্গে বাস করছি। আমি তো অন্তত সাংবাদিক হিসেবে দেখতে পাচ্ছি না সেরকম ভাবে যে নরেন্দ্র মোদী ছাড়া আর কোন মুখ রয়েছেন। কারণ জোট, এই জোটের কি সারবত্তা আছে? জোটের তো আমরা এর আগেও অতীত দেখেছি। আর এই যে তৃণমূল বলছে যত ডেলি প্যাসেঞ্জারি করবেন তত হারবেন, এ তো 2021। আবার বলছি, যে কোনো শিশুও বলতে পারবে 2000 লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক নয়। অয়নদা দেখো, জোট যে তুমি যেটা বললে যে কোড আনকোড জোট ঘোট, এই ব্যাপারটা কেন বলছি, কারণ সংসদীয় গণতন্ত্রের সঙ্গে জোট রাজনীতি ওতপ্রোত ভাবে যুক্ত।
বাজপেয়ী বা পরবর্তীকালে আদবানি, তার পরবর্তীকালে উনি বলছিলেন যে একদিন আয়েগা সারা ভারত মে কামাল খেলেগা, সব মেনে নিলাম, ওনার একটা দূরদর্শিতা ছিল। এবার ঘটনা হচ্ছে যে ইন্ডিয়া জোটকে নিয়ে যে স্বপ্নটা দেখা হচ্ছে, সেই স্বপ্নটা কিন্তু অলীক স্বপ্ন। কেন বলছি? কারণ প্রধানমন্ত্রীর মুখ কিন্তু থাকা চাই। কারণ মমতা ব্যানার্জি যখন যে কোনো নির্বাচনে যান, উনি কিন্তু একটা কথা বলেছেন, এটা কিন্তু একদম বলেছেন যে আমি প্রত্যেকটা সিটে আমিই দাঁড়াচ্ছি। তার অর্থ কোথাও না কোথাও মুখ কাজ করছে অয়নদা। সেই আগের মতো কিন্তু যেটা জোট রাজনীতির প্রাসঙ্গিকতা, কোথাও গিয়ে কিন্তু এখন শুধুমাত্র একটি দল, একটি মুখ, সে নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ তুমি উন্নয়নের দিক দিয়ে বলো বা এমপ্লয়মেন্ট জেনারেশন বলো, কোনো দিক দিয়ে কিন্তু কোনো এই দুটো সরকারই কিন্তু কোনো জায়গায় ব্যর্থ। কারণ এরা কোথাও গিয়ে যে ব্রিগেড গুলো হয়, সেই ব্রিগেডে কে কত লোক টানতে পারছে, এবং কোথাও যেন না কোনো কর্মসংস্থানের কথা, না কোনো উন্নয়নের কথা। সেই উন্নয়ন সেটা হতেই পারে যে এই উন্নয়ন হবে বা জিডিপি গ্রোথ বাড়বে, সেটা অন্য প্রশ্ন। আমি কোথায় বলছি একটা কথা, সেই জায়গায় যে জোট রাজনীতির প্রাসঙ্গিকতা কোথাও গিয়ে কিন্তু নেই। এবং ইন্ডিয়া জোটের আমি খুব বেশি ভালো কিছু দেখতে পারছি না। কারণ কে এখান থেকে বেরিয়ে যাবে, কারা আনপ্রেডিক্টেবল। কারণ মুলায়ম সিং যাদব খুব আনপ্রেডিক্টেবল ছিল অয়নদা, তুমি জানো। এরকম সকালে এক কথা বললো, ঠিক সন্ধ্যেবেলায় 365 ঘুরে চলে যেত। এই ঘটনাটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। সে কারণেই বলছি যে যতই বলা হোক না কেন, কিন্তু আমি আরেকটা জায়গায় আমি একটু বাংলাতে ফিরে আসি। বাংলায় শাহী সফরে কি ভোট অঙ্কে বিজেপি অনেকটা এগিয়ে থাকবে? আমার মনে হয় না। কারণ পিকে কে দিয়ে আমরা দেখেছি সেটা পিকে যেভাবে কাজ করেছে, তুমি যেটা বললে, এরকম একটা চেষ্টা বিজেপি বহুদিন আগে থেকে করছে। বিজেপির সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অনেক দিন ধরে কাজ করছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই শাহী সফরে একটা দল গঠন করা হলো, আর যেটাতে একটা কোর কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেখানে অনেকেই কিন্তু নেই দাদা। এবং আমি এক দুজনের নাম বলতে পারি, যেমন শঙ্কর ঘোষ কিন্তু উত্তরবঙ্গের অন্তত হাতের তালুর মতো চেনেন কিছু জায়গা, তিনি কিন্তু নেই। আমি এটা বলছি না, কারণ নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে। ওনারা চাইছে 35টা আসন পাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু যে মানুষগুলোকে প্রয়োজন, যারা খুব একদম গ্রাসরুট লেভেলে কাজ করে, তারা কিন্তু নেই এই কমিটিতে। সুতরাং আমার কোথাও মনে হচ্ছে যে শাহী যাকে যাকে চেয়েছেন তাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে। এবার দিলীপ বাবু বা সুকান্ত বাবু যতটা না কাজ করবে, এই যে যাদের রাখা হলো না, এরকম শঙ্কর ঘোষের মতো, তারা থাকলে আমার মনে হয় আরো ভালো দিকে ঠিক আছে। অমিত শাহ তো আর এমনি চুজ করেননি, মুখ দেখে চুজ করেননি। অমিত শাহ দুর্দণ্ড প্রতাপ এবং যথেষ্ট ধুরন্ধর রাজনীতিবিদ। সেইখান থেকে যখন বাছাই করেছেন, তখন বায়োডাটা দেখে এবং রাজ্যের নেতাদের উপরে নির্ভর করেননি। তিনি একেবারে গ্রামীণ স্তর থেকে সমস্ত কিছু খবর নিয়েই তৈরি করেছেন এই ইলেকশন কমিটি। কারণ সেই ইলেকশন কমিটিতে অমিত শাহ আছেন, জেপি নাড্ডা